আমরা যখন কোনো লক্ষ্যের উদ্দেশ্যে দৌড়াই, আমরা জানি লক্ষ্য অবধি আমরা পৌঁছাবো। শুধুমাত্র আগের ভোট দেখে, ইতিহাস দেখেই তো সবটা হয় না। মিডিয়া বাইনারি তৈরি করছে, মানুষ বাইনারি ভাঙছে। না, আমাদের দলে তো এইরকম ভাবে আভাস আগে থেকে ঠিক করে রাখা এইরকম হয় না। মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে নেমেছি, তাই যতই মরুচিকা হোক পথভ্রষ্ট তো আমরা হব না। 2026-এর বিধানসভা নির্বাচনে মোহাম্মদ সেলিম, বিমান বসু, সুজন চক্রবর্তীরা ফ্রেশ পেয়ার অফ লেগ ইনজেক্ট করেছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে। আফরিন বেগম, আমরা রয়েছি আফরিনের সঙ্গে। আফরিন, ফ্রেশ পেয়ার অফ লেগ ইনজেক্ট করা মানে তাকে দৌড়ে বেড়াতে হবে। আপনিও নিশ্চয়ই দৌড়ে বেড়াচ্ছেন একেবারে গোটা বালিগঞ্জ কেন্দ্র জুড়ে। একদম, আমি প্রথম দিন থেকে দৌড়ানো শুরু করেছি এবং মানুষকে সঙ্গে নিয়ে দৌড়াচ্ছি। এই দৌড়তে দৌড়তে মানে একটা কোনো লক্ষ্যের উদ্দেশ্যে তো দৌড়াচ্ছেন, সেই লক্ষ্যটা মাঝে মধ্যে মরীচিকা মনে হচ্ছে না? এই মুহূর্তে তো মনে হচ্ছে না। আসলে আমরা যখন কোনো লক্ষ্যের উদ্দেশ্যে দৌড়াই, সেটা যতই দূরত্ব হোক না কেন, আমরা জানি সেই লক্ষ্য অবধি আমরা পৌঁছাবো। মাঝ রাস্তা থেকে ফিরে যাব না। ফলত মানুষের হয়ে লড়াই করতে নেমেছি, মানুষের জন্য লড়াই করতে নেমেছি, মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে নেমেছি, তাই যতই মরুচিকা হোক পথভ্রষ্ট তো আমরা হব না। বালিগঞ্জের মানুষ বুঝে গেছে যে হচ্ছে বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করার কোনো মানে হয় না। কারণ আমরা যদি একটু, আপনি 2021-এর প্রসঙ্গ টানলেন, আমি 2024-এর বাই ইলেকশনের প্রসঙ্গ টানছি। সেখানে তৃণমূলের ক্যান্ডিডেট ছিল না, বিজেপির ক্যান্ডিডেট ছিল, মানুষ সেটা আজও বুঝতে পারেনি। যার বিরুদ্ধে মানুষ বিপুল বিরোধিতা দেখিয়েছে, ফলত সেই ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার রাজনীতি চাইছে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের বালিগঞ্জের মানুষ। তো সেই ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার রাজনীতি, সেই ঘৃণার বিরুদ্ধে ভালোবাসার চাষ করার জন্য আমরা রয়েছি, মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াইটা। এই যে ভালোবাসার কথা বললেন, সেইটা তো 2024-এর লোকসভা ইলেকশনে এইখানে তো আবার আপনাদের ভোট পার্সেন্টেজ কমে গিয়েছিল, 12-13-র মধ্যে ঘুরপাক খেলো। তাহলে কি করে হলো? আপনারা তো ভালোবাসার চাষ করতে পারছেন না। দেখুন, ভোট পার্সেন্টেজ কাটছে যেভাবে, আসলে তৃণমূল আর বিজেপি দলটা যেভাবে এক হয়ে কাজ করছে, ফলত তারা একে অপরকে জেতানোর জন্যই কাজ করছে। যখনই লোকসভা হয় তখন সেইভাবে তারা কাজ করে। ফলত তৃণমূল যখন মিলেমিশে একাকার হয়ে গেছে, তো মানুষজন আস্তে আস্তে বাইনারি ভাঙছে। শুধুমাত্র আগের ভোট দেখে, ইতিহাস দেখেই তো সবটা হয় না। যেভাবে বিধানসভার কথা বললাম, সেইভাবে আগামী দিনে হচ্ছে যে সেই বাইনারিও ভাঙবে। মিডিয়া বাইনারি তৈরি করছে, মানুষ বাইনারি ভাঙছে, ফলত যেই বাইনারির কথা আপনি বলছেন সেটাও ভাঙবে। আফরিন, একেবারে তরুণ মুখ আপনি, আপনার রাজনীতিতে আসা কিভাবে? মানে কোনো কি পারিবারিক ব্যাকগ্রাউন্ড? না, আমার পারিবারিক ভাবে হচ্ছে যে কেউ রাজনীতি করেননি। আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন এসএফআই এর সাথে যুক্ত হই এবং তার পরবর্তীকালে হচ্ছে যে সিপিআইএম এর বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত হই এবং তারপরেই আমার রাজনীতিতে আসা। ছাত্র অবস্থায় আমাদের ছাত্র থাকাকালীন আমাদের যা সমস্যা ছিল সেই সমস্যা নিয়ে কাজ করতাম। বর্তমানে আমি রিসার্চ স্কলারদের অ্যাসোসিয়েশন এবং রিসার্চ স্কলারদের সমস্যা নিয়ে কাজ করি। এখন মানুষের জন্য, মানুষকে সঙ্গে নিয়ে লড়াই করতে নেমেছি। ঠিক নেতৃত্বের চোখে পড়লেন কিভাবে? মানে আপনাকে প্রথম দেখা গেল যে আপনি লিডারশিপের সঙ্গে ইলেকশন কমিশনের অল পার্টি মিটিং এ গেলেন, মানে এই একেবারে ছেঁকে তোলা হলো কি করে? আমি যেটা বললাম যে আমি বহুদিন ধরেই যেহেতু কাজকর্মের সাথে যুক্ত, ফলে আমাদের পার্টিরও কাজকর্মের সাথে অনেক কিছুর সাথে যুক্ত। সেই কাজকর্ম করতে করতে অবশ্যই আমার দল, আমার নেতৃত্বরা মনে করেছেন যে আমি কোনো দায়িত্ব পালন করতে পারবো। ওই দিনও আমাকে একটি নির্দিষ্ট দায়িত্বের জন্য সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, আমি আমার সেই কাজ করেছি। মানে ভেবেছিলেন যে আপনাকে প্রার্থী করা হবে, কোনো আভাস বা কিছু কখনো কি ছিল? দেখুন, আমাদের দলে তো এইরকম ভাবে আভাস, এইরকম ভাবে কথাবার্তা, এইরকম ভাবে আগে থেকে জানিয়ে দেওয়া, আগে থেকে ঠিক করে রাখা এইরকম হয় না। ফলত নেতৃত্বরা বিভিন্ন রকম যা আমাদের সাংগঠনিক নিয়ম আছে, সেই নিয়ম মেনে এবং সেই সমস্ত কিছু মেনে তারা দায়িত্ব দিয়েছেন, তারা ভরসা করেছেন আমি আমার কাজটা করব। মীরা ভট্টাচার্যের সঙ্গে গিয়ে দেখা করেছেন, উনি কি বললেন? মানে কি কথা হলো আপনাদের? তিনি প্রথমেই আমাদেরকে প্রচন্ড আশীর্বাদ করেছেন, তার সাথে সাথে শুভেচ্ছা জানিয়েছেন এবং বিভিন্ন জায়গায় তিনি যেভাবে মনে করেছেন যে কাজ করা উচিত, বিভিন্ন কিছু তিনি জানিয়েছেন সেগুলো আমাদেরকে। ফলত সেগুলো মাথায় রাখবো, সেগুলো মাথায় রেখে ওনার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবো।
প্রথমবার ভোটে দাঁড়িয়েছেন, ফলত এই যে ভোটে দাঁড়িয়ে তার ক্যাম্পেইন কিভাবে হবে, কি করে তার গোটা রূপরেখাটা হবে, এগুলোর জন্য কি কারোর কাছ থেকে সাজেশন নিচ্ছেন? আমার বহু সিনিয়র রয়েছেন যারা অনেকেই ভোটে দাঁড়িয়েছেন, আরো অনেক আচ্ছা। সিনিয়র, প্রায় মোরাললেস সবার সাথেই একটু আধটু করে কথা হয়েছে, সবাই জানাচ্ছে এবং সবাই প্রচন্ড পরিমাণে পাশে আছে। ফলত আর আমাদের দলের যে সমস্ত কর্মী বাহিনী আছেন তারা সবসময় ঘিরে রেখেছেন, সবসময় আমাদের নেতৃত্বরা সমস্ত রকমের কথা বলে দিচ্ছেন, ফলত সেই সমস্ত কিছু আশীর্বাদ, শুভেচ্ছা এবং কার তাদের সাজেশন এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট করে ফেলেছেন বা মনে হয়েছে যে এটা সব থেকে ভালো, মানে কি প্রোডাক্টিভ এটা? আসলে সবাই এমনই সাংগঠনিক নাম গুরুত্বপূর্ণ করে সাজেশন, বলুন, নাম করে বলুন যে কে আপনাকে কি সাজেশনটা দিল। এইরকম ভাবে তো একজনের নাম নেওয়া সম্ভব নয়। দুজনের নিন। আহ, আমাকে তো মোহাম্মদ সেলিম প্রথম দিন থেকে হচ্ছে যে এই বিষয়টা জানিয়েছেন, ফলত তিনি বহু জায়গায় সাজেশন দিয়েছেন, সেইগুলো সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করছি। তার বাইরে আরো সেগুলো কি গোপন, সেগুলো কি প্রকাশ্যে আনা যাবে না এখনই? সেইগুলো তো দেখুন সাংগঠনিক বিভিন্ন কিছু আচ্ছা, সাজেশন, আচ্ছা। ফলত সেইগুলো এখানে বলেও কি হবে, এবং আচ্ছা। সেগুলো গোপন থাকাই ভালো। আচ্ছা। সেই অনুযায়ী কাজ করছি এবং আজকে আমি গিয়েছিলাম ভগৎ সিং এর শহীদ দিবসের ওখানে, তো সেখানে কমরেড বিমান বসু উনিও হচ্ছেন যে অনেক কিছু বললেন। তিনি বালিগঞ্জ বিধানসভা সম্পর্কে আমাকে অনেক কিছু তথ্য আচ্ছা। দিলেন যেগুলো আমি হচ্ছে যে জানতাম না, অবশ্যই আচ্ছা। আমার জন্মের আগে, জন্মলগ্নের আগের তথ্যগুলো, তো সেইগুলো আমি শুনলাম, জানলাম, ইতিহাস সম্পর্কে একটু সমৃদ্ধ হলাম এবং ওনার জ্ঞান পেয়েও আমি খুবই সমৃদ্ধ হলাম। আচ্ছা। আর যেহেতু আপনি তরুণ প্রার্থী, ফলত আশা করা যায় যে আপনার প্রচারে আরো ছক ভাঙা, চমক, মানে এই যে বৃদ্ধতন্ত্রের যে একটা কালো চাদর আপনাদের ওপরে ছিল, সেটা থেকে যেহেতু বেরিয়ে আসা, সেই জন্য প্রচারে কি চমক থাকছে, কি হবে কিছু নতুনত্ব, নতুন ধরনের কিছু? দেখুন, এই বৃদ্ধতন্ত্রের কালো চাদর আসলে মিডিয়া চাপিয়ে দিয়েছে। আমাদের নেতৃত্বরাও আসলে প্রত্যেকেই ছাত্র সংগঠন করেই বড় হয়েছে, তারাও ইয়াং থেকেই হচ্ছে যে আজকে বয়স তাদের হয়েছে, এবং ফলত আমাদের নতুন চমক বলতে আমরা অনেক কিছু নতুন করার চেষ্টা করছি। মানুষের ভোটাধিকার থেকে মানুষদেরকে কোনোভাবেই বঞ্চিত করা যাবে না, এইটা তো আমাদের দাবি। কোনো যোগ্য ভোটার যাতে ভোট না দিয়ে না থাকে, সেই রকমের জন্য আমরা সেই কাজগুলো অলরেডি শুরু করেছি। তার সাথে সাথে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন টিম বানাচ্ছি। যে কোভিড লকডাউনের সময় যেভাবে হয়েছিল, রেড ভলেন্টিয়ার্সরা যেভাবে কাজ করেছিল, প্রচুর অঞ্চল আছে যেখানকার ছেলে মেয়েরা তাদের বাবা মাদেরকে ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে যেতে বাধ্য হয়েছে, বা বয়স্ক বাবা মারা সেখানে রয়েছেন। সেখানে আমরা টিম বানাচ্ছি, যে টিমগুলো হচ্ছে যে সেই বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছে যাবেন এবং তাদের সপ্তাহে সপ্তাহে সমস্যা শুনবেন, যাতে তাদের কি সমস্যা, তাদের কি কাজ, তাদের কি মানে সেইগুলো করা যায় এবং সেগুলো নিয়ে কাজ করা যায়, কারণ এইগুলো আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। এবং একই সাথে হচ্ছে যে আমরা বিভিন্ন রকম চমক আরো ভবিষ্যতে আনতে চলেছি, সেগুলো আপাতত সেগুলো গোপন থাকুক, সেগুলো সব বলে গোপন থাকবে অবশ্যই। আচ্ছা। আর যে বিষয়টা, এই যে মানে বালিগঞ্জে তো এটা বিভিন্ন শ্রেণীর লোকেদের বাস, বিরাট বড় লোক, একেবারে গরিব মানুষ তারাও আছেন, ফলত মানে বিভিন্ন রকমের সমস্যা এখানে আছে। বড় লোকদের এক ধরনের সমস্যা, গরিব লোকদের এক ধরনের সমস্যা। আপনি যখন তাদের সঙ্গে গিয়ে কথা বলছেন, কি ধরনের সমস্যার কথা তারা আপনাকে বলছেন? দেখুন, বালিগঞ্জকে গোটা ভারতবর্ষ, গোটা পশ্চিমবঙ্গ থেকে সম্পূর্ণ আলাদা একটা দ্বীপ হিসেবে ভাবলে খুব মুশকিল হবে। বালিগঞ্জ বিধানসভার কেন্দ্রেরও সেই সমস্ত সমস্যা, যেই সমস্যাগুলো হচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের মানুষের রয়েছে। আমাদের স্কুল, যে 7,500 স্কুল পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছে, ঠিক একই রকম ভাবে 70,000 স্কুল গোটা ভারতবর্ষে সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। সেই জায়গাগুলোতে নিয়োগ নেই, শিক্ষক নিয়োগ করা হয় না আমাদের এই পশ্চিমবঙ্গে, এবং শিক্ষকরা চাকরি চাইতে গেলে তাদেরকে লাঠিপেটা করতে হয়। সরকারি শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে শুধুমাত্র টিচার নেই বলে সাবজেক্টগুলোকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এরকম প্রচুর স্কুল রয়েছে। স্কুল ছুটের সংখ্যা বেড়েছে, বাল্যবিবাহের সংখ্যা বেড়েছে আমাদের কোভিড পরবর্তী সময়। প্রচুর মেয়ে অল্প বয়সে মা হয়েছে, এবং তার সাথে সাথে নারী সুরক্ষা, মানে আমাদের এই পশ্চিমবঙ্গ নারী সুরক্ষায় এমন খারাপ অবস্থা যে আমরা আরজি করের ঘটনা জানি, আমরা হাঁসখালির ঘটনা জানি, আমরা একের পর এক ঘটনা জানি। ফলত এই ঘটনাগুলো যাতে না ঘটে, এবং শুধুমাত্র ঘটনাগুলো ঘটলে সেইখানে হচ্ছে যে এক প্রকার হচ্ছে যে রেপিস্টদের পক্ষে সমর্থনে চলে যাওয়া, তাদেরকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা, এবং আজও আরজি করের নির্যাতিতার আমরা বিচার পাইনি। ফলত সেই সমস্ত কিছু যাতে আমাদের পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত থাকতে পারে, সেইটার জন্য লড়াই করার প্রয়োজনীয়তা রয়েছে, যাতে রাত 8টার পর কোনো মেয়ে বাড়ির বাইরে থাকলে তাকে ভয় না পেতে হয়।
সেইগুলোর জন্য আমরা এর আগেও বলেছিলাম যে আমরা পাড়ায় পাড়ায় নেবারহুড কমিটি গঠন করব। তো সেই কমিটিগুলোর কাজ থাকবে যে এইরকম পাড়ায় যাতে এরকম অসামাজিক কাজ না হয়, গুন্ডাগিরির রাজ যাতে না চলে, সেই সমস্ত কিছু নিয়ে হচ্ছে যে কাজ করার জায়গা রয়েছে, সেগুলো নিয়ে কাজ করব, সেগুলো মানুষের সমস্যা। এবং একই সাথে বস্তি অঞ্চলগুলোতে সেখানে খাবার জলের খুব সমস্যা রয়েছে, সেগুলো মানুষের মুখেও শুনেছি এবং আমি নিজেও দেখেছি, যেহেতু আমি বালিগঞ্জে ছোটবেলা থেকে বড় হয়েছি, আমার জন্মই এখানে। ফলত সেই খাবার জলের সমস্যা এবং পাম্পিং মানে সিস্টেমটাই প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে রয়েছে, ড্রেনেজ সিস্টেম নেই, ফলত বৃষ্টি হলেই সেখানে জল জমে যায় এবং 4 দিন জল নামে না, মানুষজনের ঘরে জল ঢুকে যায়, তখন তারা না খেতে পারে, না বেরোতে পারে, না কোথাও যেতে পারে। ফলত কি দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে তারা রয়েছেন। শৌচালয় নেই, 15 জন পিছু মানে 15টা বাড়ি পিছু একটা শৌচালয়। ফলত তাদের যাতে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তাদের বাড়ি অনুযায়ী শৌচালয় বানানোর ব্যবস্থা করা যায়, সেইগুলোও দেখা এবেলের কাজ। এবং একই সাথে আবাস যোজনা যেগুলো গ্রামের দিকে আছে সেগুলো শহরের দিকে নেই, ফলত দম বন্ধ করার পরিস্থিতি মানুষকে থাকতে হয়, বস্তি উচ্ছেদ হয়, মানুষজন নিজের ঘরবাড়ি হারান। তাদেরকে যাতে ঘরবাড়ি না হারাতে হয়, তাদেরও যাতে পাকা ছাদের ব্যবস্থা করা যায়, সেই সমস্ত কিছু সমস্যা নিয়ে লড়াই করতে নেমেছি, মানুষের আশীর্বাদ পাচ্ছি, ফলত সেইটা নিয়ে লড়াই করছি। আফরিন, আর একটা বিষয়, এই যে আপনি তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এখন গবেষণার কাজ করছেন, পার্টির অন্যান্য কাজের সঙ্গেও যুক্ত আছেন, এই রকম যদি অভিযোগ ওঠে, ভোটের ফল যাই হোক না কেন, আপনি এখন মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, তারা আপনাকে সমস্যার কথা জানাচ্ছেন, ভোটের পরেও আপনি একইভাবে এই এলাকাতে থাকবেন তো? আমি ছাত্র রাজনীতি যখন করেছি তখন ছাত্র অবস্থায় আমাদের যা সমস্যা ছিল সেগুলো নিয়ে লড়াই করতাম, সেখান থেকে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছি, কোনো লড়াই জিতেছি, কোনো লড়াই হেরেছি, সেখান থেকে শিক্ষা নিয়েছি, কিন্তু কোনোদিন লড়াইয়ে ময়দান ছেড়ে আমি কোথাও পালিয়ে যাইনি। ফলত বালিগঞ্জ তো আমার নিজের বাড়ি, এই বালিগঞ্জের মানুষ আমার বৃহত্তর পরিবার, ফলত সেই সমস্যা নিয়ে যখন কথা বলছি সেখান থেকে পালানোর কোনো জায়গা নেই এবং পালাবোও না। মানুষকে সঙ্গে নিয়ে যখন লড়াই করতে নেমেছি তো ভয় কিসের, পালানোর তো প্রয়োজন পড়বে না, মানুষ পাশে আছে, মানুষ সঙ্গে আছে, তাদেরকে নিয়ে লড়াই করবো। এখানেই আপনার বাড়ি, এখানেই জন্ম বলছিলেন, ছাত্র রাজনীতি করে এসছেন এতদিন, যখন বাড়ির লোক শুনলো যে মেয়ে এবারে ভোটে দাঁড়াবে, বাড়ির লোকের রিয়াকশন কি ছিল? তারা তো আমাকে আশীর্বাদ করেছেন, তাদের আশীর্বাদ নিয়েই তো মানুষের পাশে দাঁড়াতে নেমেছি, মানুষের জন্য লড়াই করতে নেমেছি, তাদের আশীর্বাদ ছাড়া তো সমস্ত কিছুই অসম্পূর্ণ। আমরা কথা বললাম আফরিনের সঙ্গে। আফরিন অত্যন্ত প্রত্যয়ী, উনি ইতিমধ্যেই সাজেশন পেয়ে গিয়েছেন মোহাম্মদ সেলিম বিমান বসুদের কাছ থেকে, যদিও তা তিনি গোপন রাখতে চান। ফলো করুন বর্তমান।